আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না নেয়া আত্মঘাতী। বলেছেন, বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতা মেনেই বাংলাদেশের কৌশল নির্ধারণ করতে হবে। রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া পরিদর্শনে গিয়ে এসব বলেন ডক্টর ইউনূস। ইমরুল হাসানের রিপোর্ট। বাংলার আকাশ রাখিব মুক্ত এমন স্লোগানে সপ্তাহব্যাপী আকাশ বিজয় নামে বার্ষিক মহড়ার আয়োজন করে বাংলাদেশ বিমান বাহিনী। বিমান বাহিনীর সামরিক প্রস্তুতি, কৌশলগত দক্ষতা অর্জনে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সকল ইউনিট অংশ নেয় এতে। মহড়ায় বিমান বাহিনীর বৈমানিকরা আকাশ যুদ্ধের রণকৌশল সহ বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনা করে। বুধবার কুর্মিটোলার সমাপনী মহড়া পর্যবেক্ষণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় তিনি বলেন, বাংলাদেশ শান্তির পক্ষে, তবে যুদ্ধ প্রস্তুতিও থাকতে হবে। পৃথিবীতে যুদ্ধ হোক, এটা আমরা কামনা করি না, কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। দেশের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করে কৌশল নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি, তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়। মহড়ায় অংশগ্রহণকারীদের প্রশংসা করে ডক্টর ইউনূস বলেন, দেশপ্রেম ও পেশাদারিত্ব ধরে রাখলেই নিরাপদ ও সমৃদ্ধ দেশ গড়া সম্ভব। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে বাধা এবং বাদী ও সাক্ষীদের হুমকির অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছে প্রসিকিউশন। শুনানি শেষে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল আগামী ১৫ই মের মধ্যে শেখ হাসিনাকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান। এরপর বিভিন্ন মাধ্যমে ভারত থেকে দেশে থাকা নেতাকর্মীদের নির্দেশনা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। এমনই একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে শেখ হাসিনা বলেছেন, ২২৭ জনকে হত্যার লাইসেন্স তিনি পেয়ে গেছেন। সেই কথোপকথন যে তা ফরেনসিক রিপোর্টেও প্রমাণিত হয়। যারা এই মামলাগুলো করেছে তাদেরকে মারার আমি লাইসেন্স পেয়ে গেছি, এবং এদের বাড়িঘর ভাঙচুর করার জন্য তিনি নির্দেশ দেন যে তাদের বাড়িঘর যেন কারো অক্ষত না থাকে, এবং একই সাথে তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে একটা হুমকি দেন যে তারা যেন মনে রাখে যে তাদেরকে ভবিষ্যতেও চাকরি করতে হবে। এই কথোপকথনের মাধ্যমে এইটা তদন্ত সংস্থার কাছে সুস্পষ্ট হয়েছে। সেই অডিও ক্লিপের বক্তব্য তুলে ধরে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। শেখ হাসিনা এবং শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন, এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। আগামী 15ই মে অথবা তার পূর্বে তাদেরকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে তাদের এই কনভারসেশনের ব্যাপারে তাদের যে কন্ডাক্ট সেগুলো ব্যাখ্যা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। এদিকে মে মাসে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু হবে। আল জাজিরাকে দেয়া প্রধান উপদেষ্টার এমন সাক্ষাৎকারের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী কাজ চলছে, যত দ্রুত সম্ভব
তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। বাইরে মাননীয় প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টারা যা বলছেন সেটা তাদের রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা বলছেন। তদন্ত সংস্থা প্রসিকিউশন স্বাধীন এবং নিরপেক্ষভাবে তদন্ত করছে। তদন্তের প্রয়োজনে যতটুকু সময় নেওয়া দরকার তারা নিচ্ছে এবং আমরা আশা করছি খুবই দ্রুততম সময়ের মধ্যে তারা চার্জশিট দিতে পারবেন। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। সংবিধানের মৌলিক সংস্কারগুলো জনগণের ম্যান্ডেট নিয়ে করলেই বেশি টেকসই হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার গণসংহতি আন্দোলনের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। পরে ইসলামী আন্দোলনের সাথে বৈঠক শেষে মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতীয় সংলাপের প্রয়োজন বলে মনে করেন এনসিপি নেতারা। প্রয়োজনীয় সংস্কার শেষেই জাতীয় নির্বাচন হওয়ার ব্যাপারে ঐকমত্য প্রকাশ করেন উভয় দল। সাদরিনা খন্দকারের রিপোর্ট। চলমান সংস্কার এবং রাজনৈতিক নানা বিষয়ে আলোচনা করতে বুধবার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং গণসংহতি আন্দোলন। দুপুরে বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি এবং গণসংহতি আন্দোলন। বৈঠক শেষে দল দুটির নেতা বলেন, প্রয়োজনীয় সংস্কার এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে একমত হয়েছেন তারা। তো এই জায়গায় আমরা একমত যে সংসদে কেবল সংশোধনের মাধ্যমে সংবিধান পরিবর্তন করার আসলে এটা টেকসই হবে না, বরং জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধান পরিবর্তন করতে হবে। এদিকে বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বৈঠক করে এনসিপি। পরে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, মানবিক করিডোরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতীয় সংলাপ প্রয়োজন। আর ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন চান তারা। এই ফ্যাসিস্ট যে হাজার হাজার মায়ের কোল খালি করেছে, সন্তান হারা করেছে, আমাদের দেশের টাকা পাচার করেছে, এদের বিচার দলগত সহ আগে হবে, তারপর আমরা নির্বাচনের চিন্তা আমাদের মাথায়, তারপর নির্বাচন আমরা চাই, সংস্কার প্রয়োজনীয় হবে, তারপর জাতীয় নির্বাচন। এর আগে ইসলামী আন্দোলনের সঙ্গে দুপুরে বৈঠক করে এবি পার্টি। বৈঠকে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে দেশ গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। দেশে হিংসা প্রতিহিংসা হানাহানি চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেঁচে থাকার জন্য বিভেদমুক্ত নতুন সমাজ সৃষ্টির সুযোগ হয়েছে। রাজনীতি মাঝে মধ্যে হিন্দু মুসলিমকে আলাদা করে দেয় বলেও মন্তব্য করেন তিনি। আর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসরদের মালিকানার কারখানা বন্ধ না করে প্রশাসক নিয়োগের আহ্বান জানান রুহুল কবির রিজভী। বুধবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। ঠাকুরগাঁওয়ে পৌর শহরের মন্দিরপাড়ায় সেন্ট তেরেজা স্কুলে অভ্যর্থনা অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার পর প্রধান লক্ষ্য ছিল গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা, কিন্তু তা থেকে বঞ্চিত হয়েছে দেশের মানুষ। তিনি বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। সবার মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠা, এটা থেকে আমরা দুর্ভাগ্যক্রমে অনেক দিন এটা বঞ্চিত ছিল। আমরা আবার সুযোগ পেয়েছি। আমাদের ছেলেমেয়েরাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে নতুন একটা সুযোগ তৈরি করে দিয়েছে। রাজনীতি মাঝে মধ্যে হিন্দু মুসলিমকে আলাদা করে দেয় মন্তব্য করে মির্জা ফখরুল বিভাজনের রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানান। আমাদের দুর্ভাগ্য যে আজকাল গোটা পৃথিবী কেমন যেন একটা ডিভাইসিভ হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। হিংসা, প্রতিহিংসা, হানাহানি, এটা গোটা পৃথিবীময় চলছে। এটাকে থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হচ্ছে সত্যিকার অর্থে মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা। এদিকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবসের কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদ পতনের পরে ভিন্ন আঙ্গিকে হবে এবারের শ্রমিক সমাবেশ। কিন্তু সেই শ্রমিকদের ছাঁটাই করে বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো। আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি। বৃহস্পতিবারের এই শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সমাবেশ থেকে দেশবাসীর জন্য বার্তা দেওয়া হবে বলেও জানান তিনি। অসঙ্গতি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার গঠিত নারী সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ অবিলম্বে বাতিল করা না হলে
কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এমন জঘন্য প্রস্তাব স্বৈরাচার শেখ হাসিনা সরকারও করার সাহস পায়নি মন্তব্য করে তারা সতর্ক করেছেন এই প্রস্তাব বাস্তবায়ন করতে হলে লাখো মুসলমানদের লাশের ওপর দিয়ে তা করতে হবে। নাহিদ প্রিন্সের রিপোর্ট। নারীর ক্ষমতায়ন ও বৈষম্য দূর করার উদ্দেশ্যে গেল 19 এপ্রিল অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন জমা দেয় নারী বিষয়ক সংস্কার কমিশন, যেখানে মুসলিম পারিবারিক আইনের সংশোধন, যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতির প্রদানসহ বেশ কিছু প্রস্তাব করা হয়েছে, যা কুরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক বলে অভিযোগ উঠেছে। বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলামোফোবিয়া আমাদের করণীয় বিষয়ে সেমিনারের আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদ। সেমিনারে বলা হয়, নারী কমিশনের সংস্কার প্রস্তাব মূলত পশ্চিমা এজেন্ট বাস্তবায়ন ও পারিবারিক ব্যবস্থা ধ্বংসের নীল নকশা। বাংলাদেশে যে সমস্ত নারীরা বিপদে পড়ে, বিভিন্ন ফাঁদে পড়ে একটা খারাপ পেশায় গিয়েছেন, আমরা তাদেরকে সেই পেশা থেকে ফিরিয়ে আনতে চাই, পুনর্বাসন করতে চাই। আপনারা তাদেরকে পেশা হিসাবে স্বীকৃতি দিয়ে নারীর অবমাননা করেছেন। 5ই আগস্টের বিপ্লবের রক্তের উপর বসে এই প্রস্তাবনার এক চুল পরিমাণ যদি বাস্তবায়ন করতে হয়, আমাদের লাশের উপর দিয়ে করতে হবে, আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। 5 মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যান, 5 মিনিটও সময় পাবেন না। নারী কমিশনের পেছনে বড় শক্তির ষড়যন্ত্র দেখছেন জামাতে ইসলামের আমির। বলেন, অতীতের মতো সব চক্রান্ত মোকাবেলা করা হবে। এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে। এর জন্য আবারও বলি, A to Z আমরা এই কমিশনই মানি না। এটা পক্ষপাত দুষ্ট, আমরা এটা মানব না। আমাদের সাফ কথা, এটা মানব না আমরা। এর জন্য কোনো আন্দোলনেও আমরা যেতে চাই না, কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলনে যাব। বিদ্যমান নারী কমিশন প্রত্যাহার করে আলেম ওলামা সহ দেশের সুস্থ চিন্তার নারীদের নিয়ে নতুন কমিশন গঠনের দাবি জানান বক্তারা। নাহিদ প্রিন্স, NTV নিউজ, ঢাকা। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। গতানুগতিক নয়, বাস্তবায়ন করা যায় এবার তেমন বাজেট ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বুধবার রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের এক সভায় তিনি কথা বলেন। আর বাণিজ্য উপদেষ্টা বলেছেন, প্রকল্পের নামে অর্থ ব্যয়ের মহা উৎসব করত হাসিনা সরকার। সেলিম মালিকের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও জাতীয় বাজেট ঘোষণার আগে দেশের ব্যবসায়ী, শিল্প সংগঠন ও সরকারের বাজেট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে এবারও পরামর্শ কমিটির সভার আয়োজন করে এনবিআর। ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে করমুক্ত আয়সীমায় 1 লাখ টাকা বাড়ানোর পাশাপাশি কাঁচামাল আমদানি এবং পণ্য রপ্তানিতে অগ্রিম কর ও শুল্ক ছাড়ের দাবি জানায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI সহ বিভিন্ন সংগঠনের নেতারা। আটকে 2, 3, 4 দিন 5 দিন রেখে দিবে ওই ভ্যাট অফিসের কোথাও কাস্টডিতে, তা ততক্ষণে আমার শিপমেন্ট ডেট ফেল। শিল্প পরিচালনায় ব্যয় কমানোর জন্য উৎপাদনকারীদের জন্য আমদানি পর্যায়ে প্রদেয় অগ্রিম আয়করের হার ধাপে ধাপে কমিয়ে আনার প্রস্তাব করা হচ্ছে। এ সময় ব্যবসার পরিবেশ উন্নয়নে সব ধরনের পদক্ষেপের আশ্বাস দেন বিডার চেয়ারম্যান। আর এনবিআর চেয়ারম্যান জানান, কর ফাঁকি রোধের পাশাপাশি আদায় বাড়াতে এবার পুরোপুরি ডিজিটালের পথে হাঁটছে সংস্থাটি। আপনারা সবাই মিলে যেটা এগ্রি করবেন সেই ফর্মুলা আমরা যন্ত্রকে দেব, যন্ত্র সেই অনুযায়ী ক্যালকুলেশন করবে এবং সেই আঙ্গিকেই কিন্তু আমরা কিছু কিছু যান্ত্রিকীকরণের দিকে এগিয়েছি এবং সেটাকে আরো বাড়াবো। বাণিজ্য উপদেষ্টার অভিযোগ, অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক প্রকল্পে হাজার হাজার কোটি টাকা খরচের উৎসব করেছে হাসিনা সরকার। বাজেটটাই করা হতো ব্যয়ের মহোৎসব করার জন্য। আমরা কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বাস্তবতার ভিত্তিতে একটা বাজেট তৈরি করা, ব্যয় ভিত্তিক না, আমাদের লক্ষ্য ভিত্তিক একটা বাজেট তৈরি করা। আর অর্থ উপদেষ্টার আশ্বাস, এবার বাজেট হবে ততটুকু যতটুকু বাস্তবায়নযোগ্য। চিরাচরিতভাবে যে বাজেটগুলি হয় অনেক কিছু বলে যায়, পরবর্তী বছরে কি হলো না হলো নবরী বদল, এবং এটা কেউ প্রশ্ন করে না। অর্থাৎ আমরা একটু মাইন্ডফুল, যেটা বলবো সেটা চেষ্টা করব। আলোচনার মাধ্যমে ট্রাম্পের শুল্ক নীতি স্থগিতের সময় বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। কিন্তু আমি মাঝে মাঝে দুঃখ পাই। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা। এবারে প্রবাসের খবর। সৌদি আরবের মক্কায় পৌঁছে পবিত্র উমরাহ পালন শেষে ইবাদতবন্দিগিতে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশি হাজিরা। হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মক্কায় জড়ো হচ্ছেন হজ যাত্রীরা।
সৌদি আরবের মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন, বাংলাদেশি হাজিরা মক্কায় পৌঁছালে মক্কা বাংলাদেশ হজ অফিসের কর্মকর্তারা তাদের স্বাগত জানান এবং কুশল বিনিময় করেন। এ সময় আগত মুসল্লিদের ফুল, খেজুর, জায়নামাজ ও তসবিহ দেয়া হয়। চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭,১০০ মুসল্লি হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫,১০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮২,০০০ মুসল্লি হজ পালন করবেন। এদিকে হজ পালন করতে গিয়ে খলিলুর রহমান নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।